আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মার্কেট অ্যানালাইসিস। মার্কেট অ্যানালাইসিসটা হচ্ছে এই যে আপনি চার্ট গুলা দেখেন, ক্যান্ডেল গুলা দেখেন, ক্যান্ডেল স্টিক, চার্ট প্যাটার্ন ওইগুলা। তো মার্কেট অ্যানালাইসিস এর ভিতরে যে এগুলা পড়ে। তো অ্যানালাইসিসটা মূলত মার্কেট কেন ও কিভাবে মুভ করতেছে, কারণ কি ওইগুলো আরকি। কাইন্ড অফ অ্যানালাইসিসটা মানে চার্ট পড়তে পারা। যেরকম আমরা ওয়েদারের আগে ওয়েদার প্রেডিক্ট করে না? ফরকাস্ট দেখে যে কালকে ভূমিকম্প হবে বা কালকে বৃষ্টি হতে পারে এরকম। ঠিক মার্কেট অ্যানালাইসিসটাও ঠিক সেম ভাবেই কাজ করে, যে অ্যানালাইসিস করে মার্কেটের নেক্সট মুভমেন্ট প্রেডিক্ট করা। তো মার্কেট অ্যানালাইসিসটা আপনার তিনটা জিনিসের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে। একটা সিঙ্গেল জিনিসের উপর ভিত্তি করে মার্কেটে এন্ট্রি করলে আপনার অ্যাকুরেসি কম হবে, কিন্তু যদি তিনটাই একসাথে করেন তাহলে অ্যাকুরেসি ভালো হবে। এখন তিনটা জিনিস কি কি? তিনটা জিনিস টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল। হ্যাঁ, তো আমরা শুরুতে আসি টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস যেমন ধরেন মার্কেটের চার্ট, ক্যান্ডেল স্টিক, প্রাইস অ্যাকশন, এরপরে ট্রেন্ড, হ্যাঁ, ইন্ডিকেটর, এগুলা ব্যবহার করে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করা হয়। তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক বড় একটা বিষয়, এটার মধ্যে অনেক কিছু আছে, অনেক ধরনের সিস্টেম আছে। তো ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো সামনে। প্রত্যেকটা টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রত্যেকটা পার্টের যেরকম সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড, হ্যাঁ, ইন্ডিকেটর, এরপর যে ট্রেন্ড, প্রাইস অ্যাকশন, এগুলো সবগুলো নিয়ে আলাদা আলাদা সম্পূর্ণ একটা ক্লাস হবে। অনেক আমরা শুরুতে একটু ধারণা নেই টেকনিক্যাল সম্পর্কে। ওটা যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। হ্যাঁ, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মানে আপনার ধরেন যে জায়গায় গিয়ে মার্কেটটা তার ঊর্ধ্বগতি, মানে যেদিকে যাচ্ছে ওইটা যে ওই জায়গায় থেমে যায়, ওই জায়গাটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। হ্যাঁ, তো আমরা জানি কি মার্কেট সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর কাজ করে। আর মার্কেট তিন ধরনের ট্রেন্ড আছে। হ্যাঁ, ট্রেন্ড মানে কি, যে মার্কেটে যেটা চলতেছে সবসময় যেটা চলে ওইটাই তো ট্রেন্ড নাকি? তো মার্কেট তিন ধরনের ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর যে কনসলিডেশন। আপ ট্রেন্ড মানে কি, এই যে আমরা চার্টে আসি, আপ ট্রেন্ড মানে এই যে দেখেন মার্কেট এখান থেকে ওটা শুরু করছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এটা যে মার্কেটের আপ ট্রেন্ড। ঠিক আছে, এই অংশটুকু। হ্যাঁ, মার্কেটের এই যে মুভমেন্ট গুলো দেখতেছেন, এই পুরো মুভমেন্টটুকু এটা আপ ট্রেন্ড। একটু মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে, এটা দিয়ে আপ ট্রেন্ড বুঝে। আর এইখানে যে কোনো সরাসরি ডিরেকশন আছে? কোনো ডিরেকশন কিন্তু নাই। কোনো ডিরেকশন যেহেতু নাই, এটা যে কনসলিডেশন পার্ট, যে মার্কেট কোন দিকে যাবে কোনো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন আমরা ডাউন ট্রেন্ডটা দেখি। ট্রেন্ড মানে কি বোঝা গেছে তো, যে মার্কেটের ডিরেকশন, মার্কেট কোন দিকে যাচ্ছে। ট্রেন্ড মানে ক্লিয়ার? আচ্ছা, ওকে। আর এই যে মার্কেট নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ, একের পর এক এই যে নিচের দিকে যাচ্ছে, এইটুকু, এই নিচের দিকে যাওয়ার জিনিসটা যে ডাউন ট্রেন্ড বলে, নিচের ডিরেকশনটাকে। ক্লিয়ার? জি হ্যাঁ। এখন আমরা তাহলে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা দেখি। সাপোর্টটা কি? সাপোর্টটা এই যে মার্কেট এইখান থেকে ফল করা শুরু করছে, ঠিক আছে, ফল করতে 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 এই জায়গায় এসে থামছে। হ্যাঁ, থাইমা এই জায়গায় কি সে সাপোর্ট, মানে এই জায়গায় কি একটা জোর পাইছে, জোর পায় কি সে একটু উপরে ওঠার চেষ্টা করছে। এর মানে কি এই জায়গায় কি পাইছে? সাপোর্ট। ঠিক আছে, এই জায়গায় কি পাইছে? সাপোর্ট। এরপরে যে এই জায়গায় গিয়ে সে আবার বাধাগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়ে কি ফল করছে। ফল করার পর কি রেজিস্ট্যান্স, মানে কি বাধা পাইছে উপরে, তাই না? এই জিনিসটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স বোঝা গেছে? জি ভাইয়া। ওকে। হ্যাঁ, মার্কেট চলে আপনার সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর। আমরা যদি দেখি যে জিনিসটা ওই যে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে যে জিনিসটা সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বেশি, তাহলে কি হবে? ভাই আরেকবার একটু বলেন। হ্যাঁ, যে জিনিসটা সাপ্লাই কম কিন্তু মার্কেটে ডিমান্ড বেশি, দাম ওই অবশ্যই জিনিসটা বাড়বে। কি হবে? দাম অবশ্যই বাড়বে। জি। আর যে জিনিসটার ডিমান্ড কম কিন্তু সাপ্লাই বেশি, তাহলে কি হবে? দাম কমে যাবে। দাম অবশ্যই কমবে। তো ওই হিসাবে আমরা সাপ্লাই ডিমান্ডকে নরমালি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কে আমরা নরমালি সাপ্লাই এন্ড ডিমান্ডের সাথে তুলনা করতে পারি না? ওটা সাপ্লাই এন্ড ডিমান্ড অনেক বড় একটা টপিক, ওটা নিয়ে আলোচনা করব সাধারণ অর্থে বোঝার জন্য। যে এই জিনিস এই জায়গায় যে সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বাড়ছে, এই জন্য প্রাইস কি হয়েছে? বাড়ছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে
এখান থেকে মার্কেট যখন নিচের দিকে গেছে, ডাউন ট্রেন্ডে যাচ্ছে, নিচের দিকে যেতে যেতে এই যে এই জায়গায় এসে সে মূল ইয়াটা ক্রস করছে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল জিনিস, আপাতত জানার জন্য বলে রাখতেছি আর কি। এই প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা হচ্ছে যে ক্লাস নেব আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের অনেকগুলো পার্ট, যেমন প্রাইস অ্যাকশন হচ্ছে যে অনেক পার্ট, ইন্ডিকেটর অনেকগুলা, হ্যাঁ ওইগুলো নিয়ে হচ্ছে আলাদা আলাদা একটা ক্লাস নেব। ঠিক আছে, আপাতত একটুকুর জন্য হচ্ছে কারো কনফিউশন আছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি? না ভাই। আমরা এখন একটু আবার দেই যে ট্রেন্ড লাইন কিভাবে আঁকবেন। আপনি ট্রেন্ড লাইন আঁকবেন হচ্ছে ধরেন আপনি আপ ট্রেন্ড আঁকবেন, আপ ট্রেন্ড হিসাব করবেন কিভাবে? এই যে ধরেন মার্কেট যেখান থেকে উপরে ওঠা শুরু হয়েছে, হ্যাঁ উপরে উঠছে, উপরে উঠতে 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 উঠছে একটু পর্যন্ত আসছে, এসে মার্কেট এই যে এখান থেকে উঠছে, হ্যাঁ ধরুন নর্মাল একটা সাপোর্ট লাইন আছে, হ্যাঁ মার্কেট এখান থেকে কি উঠা শুরু হয়েছে, পরে আবার কি এই জায়গায় বাউন্স খেয়ে আবার উপরে উঠছে, আবার পড়ার চেষ্টা করছে, আবার এই জায়গায় বাউন্স খেয়ে আবার উঠে, আবার ঠিক এই জায়গায় বাউন্স খেয়ে আবার উঠছে। তাই মানে কি মার্কেট প্রত্যেকবার যতবার পড়তে গেছে সে একটা সাপোর্ট পেয়ে পেয়ে উপরে উঠছে না, উপরে উঠছে। তো উপরে ওঠার পর তো মার্কেট বারবার যে সাপোর্ট পেয়ে নিয়ে উপরে উঠতেছে, তো এই জিনিসটাকে আমরা কি বলবো? আপ ট্রেন্ড। হ্যাঁ, আর এই যে বারবার ডাউন ট্রেন্ড, হ্যাঁ এই যে সিম্পল একটা ডাউন ট্রেন্ড যদি আঁকি আমরা, এই যে এই হিসাবে যে মার্কেট নিচে পড়তেছে, উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু এখানে বাধাগ্রস্ত হয়েছে, আবার নিচে পড়ছে, আবার এখানে উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। এই জন্য এই জিনিসটাকে বলে রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখন আমরা হচ্ছে যে তো আমরা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে বুঝলাম, হালকা জ্ঞান ধারণা পেলাম যে টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে কি। তো এখন আমরা আসি হচ্ছে যে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। হ্যাঁ, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কেন? ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা এই জন্য যে প্রাইসটা আপনার শো করতেছে এখানে, এতক্ষণ তো আমরা দেখলাম যে চার্টের হিসাব। আচ্ছা সরি, একটা জিনিস দেখাতে ভুলে গেছি। চার্ট হচ্ছে যে মূলত তিন ধরনের, হ্যাঁ তিন ধরনের বেশি ইউজ করে। এক হচ্ছে যে ক্যান্ডেলিস্টিক চার্ট, যেটা আমরা দেখতেছি, আরেকটা হচ্ছে আপনার লাইন চার্ট, এটা হচ্ছে এরকম, হুম এরপরে আরেকটা হচ্ছে আপনার বার চার্ট, এই জিনিসটা দেখতে এরকম। ঠিক আছে, এই হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস গেল। তো টেকনিক্যাল অ্যানালাইসিসে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ভালো হবে হয়তো, সুবিধা হবে আর কি বুঝতে। এই যে ক্যান্ডেল গুলা, হ্যাঁ ক্যান্ডেল গুলা সম্পর্কে আমরা একটু দেখি। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে হচ্ছে যে আরেকটা ক্লাস নিব আমি আলাদা, তাও একটু হালকা একটু দেখায় রাখতেছি। তো একটা ক্যান্ডেলের ধরেন একটা বাজারে একটা পণ্য উঠলো, পণ্য নিয়ে আসলো, হ্যাঁ তো ওই পণ্যের তো শুরুর দিকে একটা দাম থাকে, শুরুর দিকের দামটা কি? ওপেনিং প্রাইস একটা মূল্যের। ঠিক আছে, তো এটা আমরা যখন সাপ্লাই ডিমান্ড যেহেতু বুঝি, তো এখন ওই সাপ্লাই ডিমান্ড হিসাবে জিনিসটার দাম যদি বাড়ে একটা পর্যায়ে গেল, তাহলে এটা হচ্ছে কি হাই প্রাইস। ধরেন মার্কেট খুললো ওই দিন, জিনিসটা ওই দাম পর্যন্ত গেল, তারপর হচ্ছে ডিমান্ড বেশি, ডিমান্ড কম কিন্তু সাপ্লাই বেশি হয়ে গেছে, তাহলে কি মার্কেটে ওই প্রোডাক্টটার একটা লো প্রাইস থাকবে। হ্যাঁ, আর তারপর দিন শেষে মার্কেট একটা কি থাকবে? ক্লোজ। ঠিক আছে, তো একটা ক্যান্ডেলেরও ঠিক সেম ভাবে চারটা পার্ট, ওপেন, হচ্ছে ওপেন, ক্লোজ, হাই, লো, এই হচ্ছে চারটা পার্ট একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে যে একটা বুলিশ ক্যান্ডেল, ক্যান্ডেল হচ্ছে দুই টাইপ, হ্যাঁ এক হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল, আর হচ্ছে বেয়ারিশ। এই দুইটাকে আবার ইন শর্ট হচ্ছে যে বলে আপনার বাই ক্যান্ডেল, আর হচ্ছে যে সেল ক্যান্ডেল।
তো বাই ক্যান্ডেলের ক্ষেত্রে ধরেন এটা একটা বাই ক্যান্ডেল। বাই ক্যান্ডেলের ক্ষেত্রে এটা হচ্ছে মার্কেটের, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে যে ক্লোজিং প্রাইস, আর এটা হচ্ছে, এটা কি হবে বলেন? উপরের দিকে আছে হাই, হাই ভাইয়া, আর নিচে হচ্ছে লো। হাই, আর নিচে হচ্ছে লো, আর এটা হচ্ছে যে বাই ক্যান্ডেল, ঠিক আছে। আর হচ্ছে সেল ক্যান্ডেলের ক্ষেত্রে সেল বাই ক্যান্ডেলটা সবসময় নিচের দিকে শুরু হয় এই জন্য, আর সেল ক্যান্ডেলটা সবসময় উপর থেকে শুরু হয়, ঠিক আছে। তো এটা ওপেন, এটা ক্লোজিং প্রাইস, তাহলে এখানে হাই কোনটা লো কোনটা বলুন, এটা কি হবে? এটা হচ্ছে লোয়ার হাই আর নিচেরটা হচ্ছে ভাইয়া না লোয়ার লো। না না না, এটাও হাই, এটাও লো, ঠিক আছে। এটা হচ্ছে একটা জিনিসের দাম চিন্তা করেন, এখান থেকে দাম শুরু হয়েছে ওপেনিং প্রাইস, ঠিক আছে। ওপেনিং প্রাইস হয়ে দাম একটু পর্যন্ত গেছে, যাওয়ার পর কিন্তু জিনিসটা সাস্টেন করে নাই, জিনিসটার হচ্ছে যে সাপ্লাই বেশি হয়ে গেছে, ডিমান্ড কম, এই কারণে হচ্ছে জিনিসটার দাম আস্তে আস্তে কমছে, কমে দিন শেষে প্রাইসটা এখানে গিয়ে ক্লোজিং হয়েছে, ঠিক আছে। তো ওই হিসাবে তো একটা জিনিসের দাম হাই আর লো তো সেম না, উপরে হাই সবসময় উপরে থাকে, লো সবসময় নিচে থাকে। জি ভাইয়া, না আমি বলতেছি এই জন্য রেড ক্যান্ডেল গুলার উপরের অংশটাকে লোয়ার হাই আর নিচের অংশটা লোয়ার লো এভাবে না না না, লোয়ার হাই, হায়ার হাই যেটা, হ্যাঁ, হায়ার হাই লোয়ার হাই, হায়ার হাই হায়ার লো, ওগুলো হচ্ছে আলাদা জিনিস, ওগুলো হচ্ছে চার্ট প্যাটার্নের মধ্যে, ওগুলো আমরা তখন দেখবো, সরি ভাইয়া, ঠিক আছে। ওগুলো চার্ট প্যাটার্নের মধ্যে, ওগুলো আমরা পরে দেখবো। তো ক্যান্ডেল বোঝা গেছে, জি ভাইয়া। ক্যান্ডেল কি, ও আপাতত একটু পর্যন্তই থাকো, বাকিটা হচ্ছে আমরা এখন চলে আসি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা হচ্ছে যে আপনার জিনিসটা, এই যে প্রাইস এখানে শো করতেছে না, এই যে প্রাইস এখানে যে প্রাইসটা শো করতেছে, হ্যাঁ, এই প্রাইসটা কেন, কারণ কি, মূল কারণটা হচ্ছে যে আমরা হচ্ছে বের করবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে। এখন আপনি ধরেন বুঝে গেলেন, মার্কেটের ট্রেন্ড আঁকলেন, আপনি মার্কেট আপ ট্রেন্ড আছে বুঝলেন, ওকে ফাইন, ঠিক আছে। এখন হচ্ছে যে একটা কনফার্মেশন তো আপনি পাইলেন যে মার্কেট হচ্ছে যে আপ ট্রেন্ডে আছে, আর সবসময় মনে রাখবেন আপনি সবসময় ট্রেন্ডের দিকে হচ্ছে ট্রেড করবেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, একটা কথাই আছে যে ট্রেন্ড যেদিকে আপনি আজকে ওই দিকে, ট্রেন্ড যদি দেখেন আপ ট্রেন্ড, আজকে আপনি বাইয়ের অপশন খুঁজবেন, যে বাইয়ের সুযোগ খুঁজবেন কোথায় বাই করা যায়। ট্রেন্ড যদি হয় ডাউন ট্রেন্ড, তাহলে আজকে আপনি সেলের অপশন খুঁজবেন, যে সুযোগ খুঁজে যে কোথায় একটা সেল দেওয়া যায়, ঠিক আছে। আর কনসলিডেশন যে মার্কেট, ওই মার্কেটটা হচ্ছে যে চপি মার্কেট, ওখানে বায়ার এন্ড সেলার হচ্ছে যে ট্র্যাপ করে হচ্ছে যে এসএল হান্টিং চলে বেশিরভাগ। এই যে দেখবেন যে আপনার এই রেঞ্জিং মার্কেটে দেখবেন মার্কেটের পিন গুলো, ক্যান্ডেলের পিন গুলো, এই পিন গুলো দিয়ে হচ্ছে যে বেশিরভাগ এসএল হান্টিং করা হয় আর কি রেঞ্জিং মার্কেট। এই যে দেখেন টপ, এই যে ট্রেন্ড আপ ট্রেন্ড মার্কেটে দেখছেন পিন আছে, পিন খুব কম, এগুলো হচ্ছে যে ট্রেন্ডের দিকে যাচ্ছে, ওকে। তো এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আমরা করবো কিভাবে, বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি কি জিনিসের উপর নির্ভর করে? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মূলত একটা দেশের আপনার ইকোনমিক, পলিটিক্স আর ওর সোশ্যাল অবস্থা যেই, ওইটার উপর নির্ভর করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমরা হচ্ছে যে কিছু নিউজ আছে কতগুলা, ওই নিউজ গুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো একটা দেশের অর্থনীতি, এখন আমরা চলে আসি অর্থনীতি, ঠিক আছে। একটা দেশের অর্থনীতি কিসের উপর নির্ভর করে? ওই দেশের জবের সংখ্যা কেমন, ওই দেশের ইন্টারেস্ট রেট, জিডিপি, ঠিক আছে, ওইগুলোর উপর। তো এইটা দেখার জন্য আমরা হচ্ছে যে বিভিন্ন, এখন আমাদের তো আর প্রত্যেকের ঘেটে ঘেটে দেখার সুযোগ নেই যে ওই দেশে কখন কি চলতেছে। তো ওইটার জন্য হচ্ছে যে প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা দেশের একটা নিউজ রিলিজ হয়, ওই নিউজ গুলো হচ্ছে খেয়াল রাখতে হয়, ঠিক আছে। আর একটা নিউজের, প্রত্যেকটা নিউজের হচ্ছে তিনটা পার্ট থাকে, আপনি যখন দেখবেন, হ্যাঁ, তিনটা পার্ট থাকে, এই যে ফরকাস্ট, প্রিভিয়াস আর অ্যাকচুয়াল, ঠিক আছে। আপনি হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরি এখানে গিয়ে হচ্ছে যে আপনি দেখতে পারবেন আপনারা যে কোন দেশের নিউজ, কোন দেশের অবস্থা কেমন। প্রিভিয়াস হচ্ছে যে আগের, এই নিউজটা আসার আগে আগে কি ছিল, হ্যাঁ। এরপর ফরকাস্ট মানে কি বর্তমানে কি আসতে পারে, ফরকাস্টটা হচ্ছে নিউজটা রিলিজ হওয়ার আগে একটা প্রেডিক্টেড হচ্ছে যে একটা মানে অ্যানালাইসিস করে একটা হিসাব দেওয়া, যে
এইটা পর্যন্ত আসতে পারে। এরপর অ্যাকচুয়ালটা হচ্ছে নিউজটা রিলিজ হওয়ার সময় দিবে যে আসলে কত আসছে। তো বোঝা গেছে অ্যাকচুয়াল, প্রিভিয়াস আর ফরকাস্টের মধ্যে পার্থক্য। জি ভাই, বাট এই যে পার্সেন্টেজটা দেখাচ্ছে ভাই, এটা কিসের পার্সেন্টেজ দেখায়? এটা এটা আসবো আমরা আমরা হচ্ছে নিউজ, এটা হচ্ছে সিপিএ, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ওটা হচ্ছে আমরা দেখবো নিউজের ধরন যখন দেখবো, এই যে এখনই বলবো, ঠিক আছে? তো এখন আমরা এই যে যে বললেন যে কিসের প্রাইস, এখন আমরা দেখি কি কি নিউজের উপর আমাদের ফোকাস করতে হবে, বা কি কি নিউজ হচ্ছে মার্কেটে বেশি এফেক্ট করে বেশিরভাগ মানুষ। তো হচ্ছে যে আপনার শুরুতে সিপিআই আসে। সিপিআই, হ্যাঁ, সিপিআই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এর মানে হচ্ছে এটা দিয়ে হচ্ছে যে ওই দেশের অর্থনীতিতে ইনফ্লেশন রেটের কি অবস্থা, ইনফ্লেশন রেট কি বেশি না কম, ওই জিনিসটা নির্ধারণ করে। বুঝা গেছে? সিপিআই এই যে এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে না, এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে না 2.8%, এখানে গ্রিন আসছে। এর মানে কি? এর হচ্ছে ইনফ্লেশন রেট বেশি হতে পারে, সিপিআই বেশি। বুঝা গেছে? জি ভাই। হুম। সিপিআই তে, সিপিআই যদি বেশি হয় কারেন্সি তত স্ট্রং, আর সিপিআই যত কম হয় কারেন্সি তত উইক। কি বলছি? সিপিআই বেশি হলে কারেন্সি স্ট্রং, সিপিআই কম হলে কারেন্সি তত উইক। হ্যাঁ, মার্কেটে কিভাবে হিসাব করবো? যদি দেখি যে আমার অ্যাকচুয়াল যে নিউজটা রিলিজ হয়েছে ওইটা হচ্ছে ফরকাস্ট থেকে বেশি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ধরে নেবো কি ওই কারেন্সিটা স্ট্রং হচ্ছে, ঠিক আছে। আর প্রিভিয়াস দেখে আমি বুঝতে পারতেছি। তো আমরা হচ্ছে ধরেন একটু চিন্তা করলেই দেখতে পারি যে প্রিভিয়াস থেকে যদি ফরকাস্ট কম আসে, ঠিক আছে, এর মানে হচ্ছে একটা সম্ভাবনা থাকে যে অ্যাকচুয়ালটাও কি প্রিভিয়াস থেকে একটু কম আসার, থাকে না? ওটা হচ্ছে একটা টেকনিক আর কি, যে বের করা যে আসলে নিউজে কি আসতে পারে। এটা হচ্ছে যারা অ্যাগ্রেসিভ বায়ার এন্ড সেলার, যে এন্ট্রি করেই ফেলবো নিউজের আগে যাতে মিস না হয়, এই জন্য আর কি অনেকে করে এই জিনিসটা। চাইলে আপনিও করতে পারেন, ইচ্ছা। হুম। এখন ভাই এই যে নিউজটা ওখানে দেখাচ্ছে, টোকিওর যে নিউজটা দেখাচ্ছিল হুম। ওইখানে যে হ্যাঁ। 2.8 এর। সো যখন হুম। আমি বুঝতেছি যে এখানে সিপিআই টা বেশি এবং মানে অ্যাকচুয়াল মানে প্রেডিকশনের চেয়ে বেশি, তার মানে এটা স্ট্রং। সো তখন হ্যাঁ। কি ভাই ওই জায়গাটা আরেকবার যান ফরেস্ট ফ্যাক্টরিতে। হুম। তো ওইখানে দেখা যাচ্ছে যে টোকিও কোর সিপিআই ওকে। সো এখন যখন আমি বুঝতেছি যে টোকিও কারেন্সি এই মুহূর্তে স্ট্রং হয়ে গেছে, তখন আমি আসলে যখন ইউএসডি জেপিওয়াই তে থাকবো, তখন আমি আসলে সেল সেল করব নাকি আসলে বাই করব? এটার ইমপ্যাক্ট আচ্ছা। কি হবে? হুম। এই তো আসতেছি, এই তো এই যে এইটাতে আসতেছি, নিউজটা বুঝে নেই তারপরে আসতেছি, ঠিক আছে, নিউজ গুলো বুঝে নেই এরপরে ওটাতে আসতেছি। ওকে, যে বাই দিব না সেল দিব, জি। আগে বুঝে নেই যে কারেন্সি হচ্ছে যে এই যে দামটা দেখাচ্ছে, এই দামটা কিসের উপর নির্ভর করে দেখাচ্ছে। ওকে, আগে এগুলো দেখি, তারপর হচ্ছে যে আসতেছে ওইটার মধ্যে যে আপনি বাই দিবেন না সেল দিবেন। যে কারেন্সি যেহেতু পেয়ারে থাকে, আমি তো এখানে একটা দেশে দেখতেছি, তাহলে তো আমার অবশ্যই এই জিনিসটা বুঝতে হবে না, বুঝতে তো হবে। তো সিপিআর মতো একটা নিউজ গেল, তারপর হচ্ছে আপনার এনএফপি। হুম। এনএফপি, হ্যাঁ, ওইটা হচ্ছে যে নন ফার্ম পেরোল। এনএফপিটা হচ্ছে আপনার ইউএস এর ক্ষেত্রে বেশি এফেক্ট করে, মানে মনে রাখবেন ইউএস এর যেসব নিউজ আছে সবগুলা মার্কেটে ইমপ্যাক্ট পড়ে বেশি। আর এনএফপি হচ্ছে নন ফার্ম পেরোল, মানে হচ্ছে যে ইউএস এর এগ্রিকালচারের বাইরে যেসব সেক্টর আছে, হ্যাঁ, ওইগুলোতে হচ্ছে আপনার জব কেমন বাড়ছে, ওইগুলোর অবস্থা কি, ওইটা হচ্ছে যে এনএফপি শো করে। এটা হচ্ছে মার্কেটে মেজর একটা নিউজ গুলোর মধ্যে একটা, সিপিআই এনএফপি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমরা দেখি এফওএমসি, হ্যাঁ, এটা হচ্ছে ইউএস এর নিউজ। এটাতে হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন রেট, এগুলো ইন্টারেস্ট রেট শো করে। হ্যাঁ, এটা হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিউজ, কারণ একটা দেশের ইন্টারেস্ট রেট নির্ভর করে। হ্যাঁ, তো এরপরে আরেকটা হচ্ছে যে জবলেস, জবলেস কে, যে ওই দেশে মানুষ কি পরিমাণ জব হারাইছে বা কি পরিমাণ জব গেইন করছে, ঠিক আছে, এটা হচ্ছে জবলেস কে। এরপরে হচ্ছে যে একটা দেশের জিডিপি, ওইটা তো একটা মেজর নিউজ না,
হ্যাঁ, এরপর হচ্ছে পিপিআই, এটাও আমাদের মেজর নিউজ না। পিপিআই হচ্ছে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স, মানে হচ্ছে ওই দেশের মধ্যে, ওই দেশের মার্কেটে যেসব প্রোডাক্ট হচ্ছে যে আপনার তৈরি হয় নিজস্ব, ওইগুলোর প্রাইসে কেমন মুভমেন্ট করছে। ওইগুলোর প্রাইসে যদি দাম বাড়ে, তাহলে হচ্ছে যে ইয়ার অবস্থা হচ্ছে যে কারেন্সির অবস্থা হচ্ছে একটু উইক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওইটাতে আসতেছি। হ্যাঁ, তো নিউজগুলোর নাম বলে নিই আগে, আর বুঝে নি কোনটা কি নিউজ। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই চারটা। হ্যাঁ, তো তাহলে এখন আবার আমরা আসি সবচেয়ে ইম্পর্টেন্ট এই তিনটা কেন। এই যে হচ্ছে যে এফওএমসি দিয়ে আসি। এফওএমসি দিয়ে হচ্ছে যে ওপেন মার্কেট, ফেডারেল ওপেন মার্কেট কমিটি, এটা হচ্ছে ইউএস এর। এটা হচ্ছে ইন্টারেস্ট রেট নিয়ে কথাবার্তা বলে। তো একটা দেশে ইন্টারেস্ট রেট কখন বাড়ানো হয়? যখন তার রিজার্ভ ব্যাংকে হচ্ছে যে টাকা কম আছে, তাই না, ব্যালেন্স কম। এটা ব্যালেন্স বাড়ানোর জন্য যে ব্যাংকগুলা কোম্পানিগুলোকে নতুন বিজনেস শুরু করার জন্য এন্টারপ্রেনারদেরকে যে যে ঋণ দেয়, ওই ঋণের ইন্টারেস্ট রেটটা হচ্ছে নির্ভর করে। এখন ধরেন একটা দেশের ইউএসএ ধরেন যেসব নতুন কোম্পানি, স্টার্ট আপ কোম্পানি আছে, হ্যাঁ, ব্যাংকে প্রথমে হচ্ছে যে কম ইন্টারেস্ট রেটে হচ্ছে যে তাদেরকে লোন দিল। লোন দিলে কি হবে? একটা নতুন সেক্টর তৈরি হবে। নতুন সেক্টর তৈরি হলে কি হবে? মানুষের কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান বাড়লে কি হবে? মানুষের হচ্ছে যে আপনার খরচ করার এবিলিটি বাড়বে, তাই না? তো আস্তে আস্তে কি ওই দেশের জিডিপিও বাড়বে, যে ওই দেশের মধ্যে হচ্ছে যে আপনার প্রোডাকশন হচ্ছে জিনিসপত্রের, জিনিসপত্রের প্রোডাকশন হওয়ার পর কি সে বাইরেও এটা হচ্ছে যে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবে। তো ওই হিসাবে কি ইন্টারেস্ট রেট যদি কম হয়, তাহলে কি ওই দেশের কারেন্সি কি হচ্ছে? স্ট্রং হচ্ছে। বুঝা গেছে? জি। এরপর হচ্ছে সিপিআই, এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বললাম, যে হচ্ছে মানুষ কি পরিমাণ খরচ করতেছে, তাই না, ওইটার উপরে। এরপরে এনএফপি, এই যে ইন্টারেস্ট রেট যদি কমে, এনএফপি এই যে নতুন কর্মসংস্থান বাড়ছে। নতুন কর্মসংস্থান বাড়ার মানে কি? তো নতুন সেক্টর তৈরি হয়েছে। তো নতুন সেক্টর তৈরি হলে কি হয়? ওই দেশের অর্থনীতি বাড়ে, অর্থনীতি স্ট্রং হচ্ছে। ঠিক আছে, এখানে লিখে দিই ইন্টারেস্ট রেটটা। মানে এফওএমসির সাথে সবগুলো হচ্ছে আপনার কানেক্টেড। কথা বোঝা গেছে? কিভাবে কানেক্টেড? এই যে ইন্টারেস্ট রেট কম দিলে কর্মসংস্থান বাড়তেছে, কর্মসংস্থান বাড়া মানে কি? হ্যাঁ, কর্মসংস্থান বাড়া মানে কি? নন ফার্ম, এনএফপি, এগুলো বাড়তেছে। ঠিক আছে, মানুষের খরচ করার অ্যাবিলিটি বাড়তেছে। ঠিক আছে, এরপরে কি? মানুষ জব পাচ্ছে বেশি, এর মানে কি জবলেস কমতেছে। এর মানে জবলেস যদি কমে, তাহলে কি ওই দেশে ধরেন আগে, বাংলাদেশে ধরেন আগে হচ্ছে যে আপনার সাপোজ ধরি 1 লাখ মানুষ হচ্ছে যে জবলেস ছিল। তো ওই জায়গায় এখন মাত্র 50,000 মানুষ জবলেস আছে। তাহলে বাংলাদেশের অর্থনীতি কি বাড়ছে না? স্ট্রং হয়েছে। মানুষ হচ্ছে যে কি খরচ করার অ্যাবিলিটি পাইছে। তাহলে কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স এগুলো বাড়তেছে। ঠিক আছে, এরপরে কি ইনফ্লেশন কমতেছে, তাই না, জিনিসপত্রের দাম। এখন এইটা যদি বাড়ে, ঠিক আছে, এখানে হচ্ছে যে একটু টেকনিক আছে। ধরুন এটা বাড়তেছে, ধরেন আপনি ধরেন 3টা আপেল, হ্যাঁ, 3টা আপেল আপনি পাইতেন হচ্ছে যে 15 টাকায়। ঠিক আছে, নর্মাল অবস্থায়। এখন এই 3টা আপেলই একটা সময় আপনার 20 টাকা করে কিনতে হয়েছে। এখন এর মানে কি আপনার টাকার মান কমছে না বাড়ছে? সেম টাকাতে 15 টাকা দিয়ে 3টা পাইতেন, এখন 20 টাকা দিয়ে 3টা পাচ্ছেন। তাহলে কি টাকার মান কমছে না বাড়ছে? কমছে। টাকার মান কমছে। টাকার মান কমা মানে কি? এখন সে এটার দাম কেন বাড়াইছে? তার ওই যে সুদ নিছিল ব্যাংকগুলা থেকে, ইন্টারেস্ট রেটে লোন নিছিল। লোন কি তার লোনের ইন্টারেস্ট রেট বাড়ছে। লোনের ইন্টারেস্ট রেট বাড়া মানে কি? ইন্টারেস্ট রেট বাড়া মানে কি? তার যে লোনটা নিছে সে হচ্ছে আগে যেই বছরে যেই লোনটা সুদ সহ দিত, ওই সুদটা এখন বেশি দিতে হচ্ছে। বেশি। এখন বেশি দেওয়ার কারণে কি হচ্ছে? তার হচ্ছে যে কোম্পানির অনেক জব হচ্ছে যে ছাঁটাই করে দিতে হচ্ছে। হচ্ছে না? কারণ হচ্ছে তার কস্ট এফেক্টিভ হতে হবে। কোম্পানি সার্ভাইভ করার জন্য। কস্ট এফেক্টিভ হওয়ার জন্য কি? মানুষ জবলেস। এন্ড মানুষ যদি জবলেস হয়ে যায়, ঠিক আছে, তখন মানুষ কি খরচ করার ক্ষমতা কি হবে? কমে যাবে, তাই না? মানুষ খরচ কম করবে। আর মানুষ যদি খরচ কম করে, তাহলে এই যে
নন ফার্ম পেরোল যেগুলা সেক্টর, ওইগুলো আস্তে আস্তে কি ক্লোজ হবে। বুঝা গেছে? তাই এখন একটা যদি ক্লোজ হয় তাহলে কি আলটিমেটলি দেশের অর্থনীতি কই যাচ্ছে? নিচের দিকে, ডাউনের দিকে যাচ্ছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি না যে ইন্টারেস্ট রেটটাই মানে মূলত না, বাট মার্কেটে সবচেয়ে বেশি এফেক্ট পড়ে। বুঝা গেছে? বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে দেখবেন এখন মার্কেটে হচ্ছে যে অনেকে সবগুলা সবাই ফলো করে না। কেউ শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করে, কেউ শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফলো করে, কেউ শুধু সেন্টিমেন্টাল অ্যানালাইসিস ফলো করে। সেন্টিমেন্টাল আসতেছে একটু পরে। ঠিক আছে? তো ওই নিউজগুলো যখন রিলিজ হয় দেখবেন মার্কেটে অনেকে হচ্ছে যে শুধু ওয়েট করে নিউজগুলোর জন্য যে এই টাইমে সে ট্রেড করবে হাই ভলিউমে সারা মাসে একটা দুইটা, বাস নিউজের টাইমে ট্রেড করে সে বের হয়ে যাবে। এখন মার্কেট নিউজের এফেক্ট কোনগুলো আপনাকে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এটা, এই যে বড় বড় পিন, বড় বড় ক্যান্ডেল, কোথায় এই যে যাচ্ছে এখান থেকে ধাপ করে পড়ে গেছে না কোনো কারণ ছাড়াই। এই যে এতক্ষণ যে সাপোর্ট নিয়ে নিয়ে উঠতেছিল, সাপোর্টটা একটানে ভেঙে ফেলছেন অ্যাগ্রেসিভলি। জি, এর মানে হচ্ছে এখানে কোন একটা নিউজ আসছে, এই নিউজের এফেক্টে এটা হয়েছে। এটা নিউজের এফেক্টটা ভালো মতো বোঝা যাবে হচ্ছে আমরা যদি 1 ঘন্টা ক্যান্ডেলে আসি। এই যে দেখেন, এই যে বড় বড় পিন, ঠিক আছে, এই যে এই জায়গায় নিউজ ছিল, এই কারণে পিন বারওয়ালা ক্যান্ডেল যেগুলো ম্যাক্সিমাম, এই যেগুলা ম্যাক্সিমাম বড় পিনওয়ালা ক্যান্ডেল হচ্ছে যে আপনার নিউজের এফেক্ট। কথা বোঝা গেছে যে মার্কেট ওইখানে নিউজের কারণে এরকম একটা আনএক্সপেক্টেড মুভমেন্ট দিছে। কারণ নিউজ কি আসে বলা তো যায় না নিউজ আসা পর্যন্ত, তাই না? তো বোঝা গেছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি? কারো কোনো প্রশ্ন ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে? না ভাইয়া। তাহলে একটা প্রশ্ন করি, হ্যাঁ? জি ভাই। একটা দেশের আনএমপ্লয়মেন্ট রেট, না ওটা তো হচ্ছে যে আমি তুলেই দিছি, নতুন একটা দিতে হবে। হ্যাঁ, জিডিপি ধরে একটা দেশের জিডিপি যদি বাড়ে তাহলে হচ্ছে যে ওই কারেন্সিটা হচ্ছে কি হবে? জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জি ভাইয়া, জিডিপি বাড়লে ওই দেশের কারেন্সি স্ট্রং হবে। হুম। আর কারণ জিডিপি হচ্ছে কমলে? অবশ্যই ডেফিনিটলি তখন কারেন্সি কমে যাবে। কারণ আমাদের আর মাথাপিছু খরচ যখন বেড়ে যাচ্ছে তখন তো অবশ্যই দেশের কারেন্সি সামনের দিকে আগাচ্ছে। হুম, এখন এই জিডিপি বাড়ার পিছনে কি কি কারণ থাকতে পারে? এতক্ষণ তো বললাম অনেক কিছু। আহ জিডিপি বাড়ার পেছনে আমরা আম অনেক মানে কম আমদানি করতেছি, বেশি রফতানি করতেছি। এটা একটা কারণ হতে পারে। আমাদের হুম গার্মেন্টস সেক্টর মানে বাংলাদেশের সেক্টর যদি বলি, তাহলে আমাদের গার্মেন্টস সেক্টর হুম অনেক হুম ভালো করতেছে হয়তোবা। আমাদের দেশীয় বা জিনিসগুলো আমরা বেশি করতেছি এবং আমাদের দেশীয় যে ম্যাটেরিয়াল আছে সেগুলো আমাদের কারখানায় ইউজ করতেছি রাদার দ্যান বাইরের দেশ থেকে আমদানি করার চেয়ে। সো যখনই আমরা আমদানি কম করতেছি, তখন আমাদের ডলারও খরচ কম হচ্ছে। সো ডেফিনিটলি আমরা নিজের হুম পেট আনাতে শিখতেছি। আর এমনও হতে পারে যে আমরা আমদানি করতেছি বাট আগে হয়তো যে জিনিসটা আমরা ইউএসএ থেকে আমদানি করতাম সেটা এখন চায়না থেকে আমদানি করতেছি। সো আরো কমে পাচ্ছি। সো ওয়াইজ ডিসিশন নেওয়ার কারণে আমরা অনেক যেটা $১,০০০ এ কিনতাম সেটা $৫০০ এ কিনতেছি। সো সেটা আমার ফ্যাক্টরিতে আরো বেশি প্রোডাক্টিভ করে দিচ্ছে। ডলার ডলার হিসাবে পরে আসি, ডলার হিসাবে পরে, জি, ডলার হিসাবে পরে আসি। আমি হচ্ছে যে আমার দেশের অবস্থানটা বুঝি যে দেশের জিডিপি যদি বাড়ে কোন কোন কারণে বাড়তে পারে। এই যে এইখানের আমরা যে ইয়েটা নিলাম, যে জিডিপি কেন বাড়বে, ইন্টারেস্ট রেট যদি কম হয় তাহলে কি মানুষ উদ্যোক্তা হতে সাহস করবে বেশি, উদ্যোক্তা জি, হতে সাহস যদি করে বেশি তাহলে কি জিনিসগুলো হচ্ছে যে কর্মসংস্থান বাড়বে। আর কর্মসংস্থান যদি বাড়ে তাহলে কি হচ্ছে মানুষের মাথা পিছু আয় বাড়বে। মাথা পিছু আয় বাড়লে কি হচ্ছে জিনিসপত্রের কি হবে, এক্সপোর্ট ইম্পোর্ট বেশি হবে। বেশি হবে। ঠিক আছে, বুঝা গেছে? জি ভাই। ওকে, আসছে হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয়ে গেছে, ওই যে বাই দিব না সেল দিব। ওকে, তো আমরা কারেন্সির পেয়ারটা ধরি ইউএসডি
জেপিওয়াই, ঠিক আছে। তো এটার প্রাইস এখন আছে 156.23, সাপোজ দিলাম 2-3। ওকে, তো এখন বলেন তো দেখি এখানে হচ্ছে কি হচ্ছে, এটা কি কারেন্সি? সামনেরটা ইউএসডি বেস কারেন্সি। বেস কারেন্সি। এর মানে কি, আমি এক বেস কারেন্সি দিয়ে কত জেপিওয়াই পাচ্ছি এটা শো করতেছে। এটা কোড, যেহেতু কোড কারেন্সি, এটা কোড, এটা বেস। এর মানে কি, আমরা কারেন্সি পেয়ারে কি দেখছি, যে আমরা বেস কারেন্সি দিয়ে কোড কারেন্সি কিনতেছি, তাই না? জি। হ্যাঁ, এখন ইউএসডি জেপিওয়াই, ঠিক আছে। এখন আপনি এটা পাচ্ছেন, ঠিক আছে। আধা ঘন্টা পর আপনি পেলেন কি 155.5। এর মানে কি, আপনি কম জেপিএ পাচ্ছেন, তাই না? এখন কম জেপিএ পাচ্ছেন না এক ইউএসডি দিয়ে। তো এখন এক ইউএসডি দিয়ে আগে পাইতেন আপনি 156, এখন পাচ্ছেন 155। আগে পাইতেন এক ইউএসডি দিয়ে বেশি জেপিও, এখন এক ইউএসডি দিয়ে কম জেপিও পাচ্ছেন। তাহলে এখানে কোনটা স্ট্রং, কোনটা উইক হচ্ছে? জাপানি ইয়ান স্ট্রং হচ্ছে। হ্যাঁ, এই জাপানি ইয়েন স্ট্রং হচ্ছে, ঠিক আছে, বুঝা গেছে? এখন আপনার প্রশ্নে আসি। আর আচ্ছা, আরেকটা এরপরে যদি এখন 100, আপনি এক ইউএসডি দিয়ে আগে 156 পাইতেন, ঠিক আছে। এখন পাইতেছে, আচ্ছা বাংলাদেশ হিসাবে আছে, আগে হচ্ছে যে আপনি একটা 80 টাকায় $1 পাইতেন অনেক আগে, ঠিক আছে আগে। এখন ওইটা পাইতেছেন 120 টাকায় $1। তাহলে এখানে কোনটা স্ট্রং হয়েছে? ডলার। ডলার স্ট্রং। কারণ হচ্ছে $1 দিয়ে আগে আপনি কম বিডিটি পাইতেন, এখন বেশি বিডিটি পাচ্ছেন। এর মানে কি, বাংলাদেশ অর্থনীতি দুর্বল হয়েছে, জি। তাই না? তো জি ওই হিসাবে এখানে যদি আপনি ইউএসডি দেওয়া হচ্ছে, আগে পাইতেন 156, এখন পাইতেছেন 155, তাহলে কি হয়েছে? ইউএসডি স্ট্রং হয়েছে, জেপিওয়াই দুর্বল হয়েছে, কারণ হচ্ছে কম পাচ্ছেন। ভাইয়া এখানে কি জেপিওয়াই স্ট্রং হয়েছে না? কারণ আমার আগে $1 কিনতে লাগতো 156, এখন আমারই লাগছে ভুল হয়েছে, 155। তাহলে সরি, তো আই জেপিওয়াই সরি, স্ট্রং হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, সরি বলছেন, সরি। তো বোঝা গেছে জিনিসটা? জি ভাইয়া। সরি ফর দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং। না কোনো সমস্যা নাই। ওকে, বুঝা গেল? তো এখন আমরা এখানে আসি যে সিপিআই, এই যে এখানে হচ্ছে যে দেখা যায় যে পজিটিভ আসছে, ঠিক আছে, জাপানের সিপিআই পজিটিভ আসছে। এর মানে কি, আমি কি বলছিলাম, সিপিআই যদি সিপিআই যেটা, এটা যদি ফরকাস্ট থেকে বেশি হয়, বড়, তখন নিজের তাহলে কি কারেন্সিটা হবে? আপনার স্ট্রং হচ্ছে। স্ট্রং হচ্ছে। তাহলে আপনি ইউএসডি জেপিআই তে কি দিবেন? তাহলে ইউএসডি জেপিআই যদি স্ট্রং হয়, তাহলে হচ্ছে যে এখানে কি দিবেন? তাহলে যেহেতু জাপানের কারেন্সি স্ট্রং হচ্ছে, তাহলে আমি এই সময় হচ্ছে সেল দিব। হ্যাঁ, এক্সাক্ট, এই সময় সেল দিবেন। কিন্তু এগুলো হচ্ছে আরেক দেখতে হবে, হ্যাঁ, সাথে সাথে দেখতে হবে যদি ইউএসডি এর পারফরমেন্স ভালো হয়, তাহলে তো হচ্ছে যে মানে ইউএসডি সিপিআই বেশি আসছে ভালো। তো ইউএসডি হচ্ছে যে শক্তিশালী কারেন্সি না, জি, তো জেপিআই নিউজ থেকে ইউএসডি এর নিউজ গুলো হচ্ছে মার্কেটে এফেক্ট করে বেশি। কথা বুঝছেন? বুঝতে পারছি। তো বোঝা গেছে, বাই দেবেন না সেল দেবেন। জি তো ভাই। আমরা নিউজ গুলো ফলো করবো হচ্ছে সবগুলো যত কারেন্সির সাথে ইউএসডি আছে, ওই ইয়াগুলো হচ্ছে যে আমরা ফলো করবো বেশি, ইউএসডি নিউজ গুলা, যে ইউএসডি আছে কি নিউজ আছে। ব্যাংকের হচ্ছে যে আপনার ইউএসডি তে হচ্ছে আপনার ফেডারেল ব্যাংকের যে এফওএমসি, এনএফপি, এই দুইটা হচ্ছে সবচেয়ে হাই এফেক্ট করে আর কি মার্কেটে, ইউএসডির নিউজ গুলো। তো আমরা ইউএসডি নিউজ গুলো হচ্ছে খেয়াল রাখবো বেশি। এটা হচ্ছে, আর একটা জিনিস মনে রাখবেন, মাসের প্রথম শুক্রবার আর শেষ শুক্রবার, এই 2 দিনে সবচেয়ে বেশি এফেক্ট নিউজ থাকে। এফওএমসি আর হচ্ছে যে ফেডারেল, এই দুইটা সবচেয়ে বেশিরভাগ হয় থাকে মাসের শুরুর প্রথম শুক্রবারে, না হলে মাসের শেষ শুক্রবারে। বুঝা গেল? জি ভাই। ওকে। তো আরেকটা আছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস আহামরি কিছু না, এটা জাস্ট হচ্ছে যে বোঝা যে মার্কেটে
আজকে সবাই বাই দিতেছে নাকি সেল দিতেছে। ওইটা হচ্ছে আপনি যদি আপ ট্রেন্ড বা ট্রেন্ডের হিসাব দেখাইছি না যে কিভাবে কোনটা আপ ট্রেন্ড, মার্কেট উপরের দিকে যাচ্ছে। ট্রেন্ড মানে হচ্ছে কি মার্কেট ডিরেকশন। তো মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে কি আজকে সবাই বিক্রি করতে সরি সবাই কিনতে ইচ্ছুক, তাই না? জি। মার্কেট সেন্টিমেন্ট আজকে কি বাই। মানে বাইরের স্ট্রং, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে মার্কেট যদি সেলার ডাউন স্ট্রং। ট্রেন্ডে থাকে তাহলে হচ্ছে কি সেলার স্ট্রং। তো মার্কেট সেন্টিমেন্ট আজকে কি সবাই আজকে বিক্রি করতে ইচ্ছুক কিনার তুলনায় বেশি। যেরকম এখানে দেখেন এই যে বাই হচ্ছে মানে এই যে খুবই ছোট একটা একটা দুইটা হচ্ছে যে সেল ক্যান্ডেল আছে। হ্যাঁ, তো সেল ক্যান্ডেলের কারণে এর মানে কি মানুষ এখানে সবাই কেনার জন্য ইচ্ছুক, কেউ বিক্রি করতে চাচ্ছে না। কিন্তু এই যে এই জায়গায় দেখেন এই সেল শুরু হয়েছে, কেউ কিনতে চাচ্ছে আবার কিন্তু বেশিরভাগই কি সেল ক্যান্ডেল। ঠিক আছে, তাইলে এইটুকু অংশের মধ্যে এইটুকু পোর্শনের মধ্যে এইটুকু পোর্শনের মধ্যে কি দেখতে পারি আমরা? এই যে এইটুকু পোর্শনে যে সেলার মানুষের সেন্টিমেন্ট কি সেলের দিকে, তাই না? জি ভাই। হ্যাঁ, তো এই হিসাবে আমরা এই হচ্ছে যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। ঠিক আছে, আর তেমন আর হচ্ছে যে আপনার অনেকে মার্কেট সেন্টিমেন্টের উপর ট্রেড করে, কেউ কেউ আবার টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে ট্রেড করে, কেউ হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে ট্রেড করে। তো এখন আপনি অ্যাকুরেসি বাড়ানোর জন্য অনেকে হচ্ছে তিনটাই ফলো করে, যে অ্যাকুরেসি বাড়ানোর জন্য পর্যন্তই আপাতত আজকের ক্লাস। এখন বলেন কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই, আজকে ক্লাসে যতটুকু বুঝাইছেন এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। এগুলো বুঝতে পারছি। এগুলা বেশ আচ্ছা ভালো বুঝাইছে আজকে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো কোশ্চেন? আ প্রিভিয়াস ক্লাস নিয়ে কোশ্চেন হ্যাঁ, গত ক্লাসে হচ্ছে এক্সনেস এ অ্যাকাউন্ট খুলছিলাম। এক্সনেস ব্রোকার যেটা। তো হ্যাঁ ওটা হ্যাঁ। কিন্তু ডেমো অ্যাকাউন্টে চালাচ্ছি। ডেমো অ্যাকাউন্টেই প্র্যাকটিস করতেছি। বাট Facebook এর অনেকগুলো গ্রুপে মানে এক্সনেস নিয়ে আমি হচ্ছে ভালো এবং মন্দ ২ ধরনের বক্তব্যই দেখতে পাই। এই ব্যাপারে মানে আপনাদের এক্সপেরিয়েন্স বা আপনার এক্সপেরিয়েন্স যদি শেয়ার করতেন যে এস এ ব্রোকার এক্সনেস কেমন এবং আর সাথে যদি জানি এই যে এগুলা সামনে বলবেন হুম, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হুম, কিভাবে আমরা রিয়াল মানি এখানে এন্ট্রি করি এবং উইথড্র করি। এটার প্রসেসটা কি? মানে ওইটা প্রসেসটা আমি দেখাই দেবো, বলে দেবো, সমস্যা নাই। ওইটা হচ্ছে যে আগে ট্রেড করা শিখেন তারপরে ইনভেস্ট করেন। আগে লার্নিং পরে আর্নিং। না ঠিক অবশ্যই আছে, ভাই। সেটাই। ওইটা আমি দেখাই দেবো সবকিছু, ওটা সহজ। এখন এক্সনেস এর ব্যাপারে যেটা এটা হচ্ছে যে আমার সাথে এখন পর্যন্ত কোনো ঝামেলা করে নাই যতদিন ধরে ইউজ করে আসতেছি। হ্যাঁ, তো এছাড়াও আগে কিছু ব্রোকার ইউজ করতো, ওয়েস্টার্ন এফএক্স। হ্যাঁ, এখন হচ্ছে নতুন আরেকটা জিনিস, আহ, নতুন না বলতে ওই ব্রোকারটা অনেক পুরানো, আইসি মার্কেট। ওইটাতে আমি এখনো পার্সোনাল লেনদেন করি নাই, তো ওইটাও করে দেখবো। তো এক্সনেস এর বিষয়ে আমিও একটু দেখছি ইদানিং, একটু ঝামেলা করতেছে। ওই ঝামেলাটা হচ্ছে আপনার ধরেন আপনি যেই মেথডে ডিপোজিট করবেন ওই মেথডেই উইথড্র করতে হবে। এক্সনেস হচ্ছে যে এটা ভিতরের রুলস হচ্ছে, আমরা অনেকে রুলস পড়ে না, যে দেখায় যে এই যে ক্লিক দেওয়ার আগে অনেক লম্বা একটা লেখা ওঠে না অনেকগুলা। হ্যাঁ, হ্যাঁ, এটা কেউ পড়ে না। এজ এ ট্রেডার আপনার টার্মস এ এন্ড টু জেড কন্ডিশন। প্রত্যেকটা ওয়ার্ড আপনার পড়ে রাখতে হবে, যেখানে কি বলছে কি আছে। তো অনেকে করে কি ধরেন ডিপোজিট দিছে এক মেথডে, উইথড্র দিছে আরেক মেথডে, তখন হচ্ছে যে এক্সচেঞ্জ ঝামেলা করে, টাকা আটকে দেয়, টাকা দেয় না। তো অনেক সেন্সিটিভ জিনিসগুলো হচ্ছে যে ওই যে মানি লন্ডারিং হয়, অনেক ঝামেলা এই কারণে। আচ্ছা। ঠিক আর আছে। আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া যে ধরেন যে আমি এক্সনেস এ একটা অ্যাকাউন্ট খুললাম। যেহেতু আমার হুম, অ্যাকাউন্ট দিন শেষে ভেরিফাই করতে হবে আমার নিজের এনআইডি দিয়ে। তো আমি আমার এনআইডি দিয়ে ভেরিফাই করলাম অথবা ধরেন আমি আ আমার এনআইডি হুম। দিলাম না, আমার আ বাবা বা আমার ফ্যামিলি মেম্বার বা আমার একটা ফ্রেন্ডের এনআইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা। সো ওই অ্যাকাউন্ট থেকে কি আমার টাকা উইথড্র করতে কোনো সমস্যা হবে? উইথড্র করতে সমস্যা তো অবশ্যই হবে, কারণ আপনি যেই উইথড্র মেথডে যেটা দিবেন ওইটার সাথে যদি আপনার নাম না মিলে তাহলে তো হচ্ছে যে আপনার টাকা সে হোল্ড করে রেখে দেবে। আচ্ছা যে মানে আপনি আমি হচ্ছে যে অ্যাকাউন্ট মানে এনআইডির সাথে মিল রেখে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা যে অ্যাকাউন্ট খোলা সেটাতেই শুধু লেনদেন করতে পারবো। ওরা ওইটা চেক করবে। হ্যাঁ, বুঝতে পারছি। এরপরে এই যে আপনার হচ্ছে যে পার্টনার আইডিতে দিছি না আমি একটা, আমার জি, লিংকে ডিপোজিট করতে দিছি না, জি। তো ওই হিসেবে ওইটা কেন ওইটার আপনার একটা সুবিধা আছে। ধরেন হচ্ছে যে আপনার যদি কোনো ঝামেলা হয় বা কোনো
ডিপোজিট ডিপোজিট করলেন, আসলো না, উইথড্র দিলেন, টাকা আসলো না, তখন আমি আপনার হয়ে হচ্ছে রিপোর্ট করতে পারবো যে কি সমস্যা। আচ্ছা, বুঝতে পারছি। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে। আর কোনো কোশ্চেন? না ভাইয়া, আপাতত আজকে তো আর কোনো কোশ্চেন নাই। ওকে।